ইচিং জিনিসটা কি। লেটস টক অ্যাবাউট ইচিং। তো সহজ বাংলা ভাষায় তোমাকে যদি কোনো সময় জিজ্ঞাসা করা হয় ভাই কেন ইচিং করা হয়, একটা কথা একটা উত্তর, সেটা হচ্ছে আমরা কি করি, এই যে টুথ সারফেস এরকমই স্মুথ ছিল, টুথ সারফেস এই যে আমরা এখানে দেখাই দেখো, এই যে টুথ সারফেসটা একদমই স্মুথ ছিল, এখন ইচিং করার মাধ্যমে কি হয়ে গেছে, টুথ সারফেসটা এরকম রাফ হয়ে গেছে, রাফ, ঠিক আছে, রাফ হয়ে গেছে। রাফ হয়ে যাওয়ার ফলে এই যে এখানে ছোট 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 এই যে গর্তর মতো তৈরি হয়েছে না, এগুলো কি গর্তর মতো তৈরি হয়েছে না, এগুলোকে বলা হয় মাইক্রোপোরোসিটি। ঠিক আছে, মাইক্রো মানে কি ছোট, খুবই ছোট, মাইক্রোস্কোপিক, পোর মানে কি ছিদ্র, মাইক্রোস্কোপিক ছিদ্র তৈরি হয়। তো এই জায়গায় এর যখন রাফ টুথ সারফেস এর উপর যখন তুমি একটা কম্পোজিট ফিলিং দিবা, ফিলিংয়ের যদি একটা ব্যাটার ফ্লো থাকে, ফ্লো তো বুঝোই, ব্যাটার ফ্লো যদি থাকে, তাহলে এই যে কম্পোজিট রেজিনগুলা কি এই যে মাইক্রোপোরের ভেতরে ভেতরে ঢুকে যাবে, মাইক্রোপোরের ভেতরে ভেতরে পর্যন্ত এক্সটেন্ড করবে। ঠিক আছে, মাইক্রোপোরের ভেতরে ভেতরে এক্সটেন্ড করবে। এই এক্সটেন্ড করার মাধ্যমে এরা একটা স্ট্রং স্ট্রং মাইক্রো মেকানিক্যাল বন্ড তৈরি করতে পারবে। তো এর ফলে কী হবে, বন্ডিং যে স্ট্রেংথটা সেটা বেড়ে যাবে। তো সহজ বাংলা ভাষায় বললে আমরা ইচিং কেন করি, যাতে করে ওই যে ইচিং করার মাধ্যমে কি হয়, টুথ সারফেসটা রাফ হয়ে যায়, মাইক্রোপোরোসিটি তৈরি হয়, এর ফলে কি হয় তোমার ওই যে কম্পোজিট যে রেজিন বা যে কোনো ধরনের ফিলিং যে করবা, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দিবা, সেটার সাথে টুথ সারফেসের একটা স্ট্রং বন্ড তৈরি হয়। ক্লিয়ার, এটা হচ্ছে মেইন একদম কথাটা। ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই কথাটাই প্রথম লাইনে আমরা বলে দিছি যে টুথ সারফেসকে আমরা ইরেগুলার করে ফেলাই, রাফ করে ফেলাই। এই রাফ করলে কি হয়, রাফ করলে এই যে মাইক্রোপোরোসিটি তৈরি হয়। আর একটা বড় কাজ হয় দেখো, এই ক্ষেত্রে সারফেস এরিয়া যতটুকু ছিল স্মুথ সারফেসের ক্ষেত্রে, যখন তুমি যে মাইক্রোপোরোসিটি অর্থাৎ রাফ সারফেস তৈরি করলা, তখন কিন্তু তোমার সারফেস এরিয়াটা কি বেড়ে গেছে না, অবশ্যই বেড়ে গেছে, রাফ সারফেস এরিয়াটা বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে গেলে কি হবে, উপরে যে তুমি যে কম্পোজিট রেজিন দিবা বা বন্ডিং এজেন্ট দিবা, সেটা কি হবে, একটা লার্জ সারফেস এরিয়ার সাথে বন্ড তৈরি করতে পারবে। যত বেশি সারফেসের সাথে বন্ড তৈরি করতে পারবে, তত বেশি বন্ডিং স্ট্রেংথটা বাড়বে। কমন সেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাই বলছি যে রাফ সারফেসের ফলে কি হবে, মোর অ্যান্ড মোর সারফেস তৈরি হইলো। তো এতগুলো বেশি বেশি সারফেসের সাথে যখন বন্ড তৈরি করবে, তখন এই যে বন্ডিং স্ট্রেংথটা ভালো হবে। এখানে আমরা একটা কথা বলছি যে বন্ডটা তৈরি করবে কার, আমরা বলছি যে হয় কম্পোজিট রেজিন করবে, না হয় বন্ডিং এজেন্ট করবে। কম্পোজিট রেজিন যদি করে তাহলে সেটাকে অবশ্যই ফ্লোয়েবল হইতে হবে। ক্লিয়ার, আর বন্ডিং এজেন্ট কী জিনিস আমরা একটু পরে বুঝতে পারবো, এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, তো এখানে আমরা অলরেডি ইচিংয়ের একটা ছবি দিয়ে দিছি। তো ইচিং কীভাবে করা হয়, শুরুর দিকে আমরা ইচিং করছি, এবং ইচিংয়ের যে কীভাবে অ্যাপ্লাই করা হয়, কীভাবে করা হয়, সব প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, এটা নিয়ে টেনশন নেই। তো এবার চলে আসো, সেটা হচ্ছে আফটার ইচিং দেয়ার আর মোর মাইক্রোপোরোসিটি, অনেকগুলো মাইক্রোপোরোসিটি তৈরি হয়, যে পোরোসিটিটাকে পেনিট্রেট করে বা ওই জায়গায় ঢুকে যেতে পারে কারা, বন্ডিং এজেন্ট বা ফ্লোয়েবল কম্পোজিট রেজিনগুলো। ক্লিয়ার, এই যে ঢুকে যাওয়ার মাধ্যমে এরা কি করে, মাইক্রোট্যাগ এবং ম্যাক্রোট্যাগ ফর্মেশন করে। এগুলোই মূলত মাইক্রোমেকানিক্যাল বন্ডিংয়ের জন্য দায়ী। আর ভাই এই ট্যাগ জিনিসটা কি, ট্যাগ জিনিসটা তো বুঝি নেই। ট্যাগ জিনিসটা হচ্ছে তোমাকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে সাপোজ এই মাইক্রোপোরোসিটি সবগুলা যে তোমার এক ধাঁচের হয় এমন না। ধরো এই যে এই পোর্টটা কিন্তু ছোট, কিন্তু এই পাশের পোর্টটা কিন্তু বড়, তাই না? তো এখন তুমি যখন এটার উপর যখন কম্পোজিট ফ্লোয়েবল কম্পোজিট রেজিন দিবা অথবা বন্ডিং এজেন্ট দিবা, তখন এটা তো একদম এই পোরগুলোর ভেতরে ভেতরে ঢুকবে, তাই না? পোরগুলোর ভেতরে ভেতরে ঢুকবে। তখন কি হলো, তখন কিন্তু এই জায়গায় এই যে কম্পোজিট অর্থাৎ কম্পোজিট রেজিনেরই বা বন্ডিং এজেন্টেরই কিন্তু এখানে এক্সটেনশন তৈরি হয়েছে, তাই না? অর্থাৎ এই যে এখানে যে ইয়াটা, যেটা আমি যে রেড মার্ক দিয়ে আমি দেখাইতেছি, এটাকে যদি তুমি উপরে সেপারেটলি একটু উপরে উঠাও, ধর সেপারেটলি আমি এখান থেকে খুলে ফেললাম, ঠিক আছে, খুলে ফেললে কি হবে, এই জায়গায় তুমি কিছু এক্সটেনশন পাইছো না, এই যে এক্সটেনশন এই এক্সটেনশন কোনটা ছোটো হবে, কোনটা বড় হবে, তো এগুলোকে বলা হয় ট্যাগ। তো ট্যাগটা যখন বড় হবে তখন ম্যাক্রো ট্যাগ বলা হয়, ট্যাগটা যখন ছোট হবে তখন সেটাকে বলা হয় ম্যাক্রো ট্যাগ। ক্লিয়ার, এই ম্যাক্রোটেক মাইক্রোটেক এগুলোই মূলত কী করবে, মাইক্রো মেকানিক্যাল বন্ডিং তৈরি করবে। ঠিক আছে, ডান। এই যে এখানে দেখাইছে দেখো, এই যে এইখানে যে ট্যাগটা তৈরি হয়েছে, এখানে যে এক্সটেনশন তৈরি হয়েছে, এই যে এক্সটেনশন, এটা কিসের এক্সটেনশন, কম্পোজিট রেজিনের এক্সটেনশন। তো এটাকে বলা হয় মাইক্রোটেক অথবা ম্যাক্রোটেক। যদি ছোট হয় তাহলে মাইক্রো, আর যদি বড় হয় তাহলে ম্যাক্রোটেক। ক্লিয়ার, আর এই যে এনামেল টেক বলতে বোঝাচ্ছে যে মাইক্রোপোরোসিটি, যে পোর যে তৈরি হয়েছে সেটাকে বলা হয়, এটাও তো ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন, বাট ইনওয়ার্ড এক্সটেনশন, অর্থাৎ ভেতরের দিকে গর্তের মতো। আর এটা কি মানে আউটওয়ার্ড এক্সটেনশন রেজিনের ক্ষেত্রে হচ্ছে আউটওয়ার্ড এক্সটেনশন, আর অ্যানামেলের ক্ষেত্রে কি ইনওয়ার্ড এক্সটেনশন। তো যেটাই হোক এক্সটেনশনই তো, সেই জন্য আমি এটাকে অ্যানামেল ট্যাগ বলতেছি। এটা যদি ডেন্টিন হয় তাহলে ডেন্টিনাল ট্যাগ বলবো, কমন সেন্স আছে গেল। এখন আমরা ওই ডেন্টিনের ক্ষেত্রে কি মানে কোন টাইপের
করা হয়, ইচিং করা হয় কি হয় না সেটা নিয়ে একটা টুইস্ট আছে, আমরা এই লেকচার ক্লাসের একদম লাস্টের দিকে ভালো মতো বুঝে ফেলবো, ঠিক আছে? তো আপাতত এইটুকু বুঝছো যে আসলে কি করা হয়। ইচিংয়ের ফলে যে রাফ সার্ফেস তৈরি হয়, রাফ সার্ফেসের ফলে কি হবে, সার্ফেস এরিয়া বাড়বে, মাইক্রোপোরিসিটি তৈরি হবে। মাইক্রোপোরিসিটি তৈরি হলে সেই জায়গায় বন্ডিং এজেন্ট বা তোমার এই যে ফ্লোয়েবল কম্পোজিট রেজিনটা খুব সহজে এই মাইক্রোপোরের মধ্যে পেনিট্রেট করবে। পেনিট্রেট করার মাধ্যমে এখানে এক্সটেনশন তৈরি করবে। এক্সটেনশনগুলোকে আমরা ট্যাগ বলি, যদি ছোট হয় তাহলে মাইক্রোটেক, আর যদি বড় হয় তাহলে ম্যাক্রোটেক। আর এই ট্যাগ ফর্মেশনের মাধ্যমে এরা মূলত মাইক্রোমেকানিক্যাল স্ট্রং বন্ডিং তৈরি করে, এর ফলে বন্ডিং স্ট্রেংথটা বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এখন ইচিংয়ের কাজে আমরা কোনটা ইউজ করি? আমরা মূলত 37% ফসফরিক অ্যাসিড ইউজ করি, একটা স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? অবশ্যই স্ট্রং অ্যাসিড হতে হবে এবং সেটা 37%। মূলত ওই যে 30 থেকে তোমার আমরা এই যে একটা রেঞ্জ পড়বো একটু পরে, যে 30 থেকে 40% পর্যন্ত ফসফরিক অ্যাসিড ইউজ করা যায়, বাট আমরা আইডিয়ালি সব জায়গায় ইউজ করি কোনটা, সেটা হচ্ছে 37%। এখন কেউ কেউ যদি প্রশ্ন করতে পারে যে ভাইয়া আচ্ছা, যদি আমরা 37%-এর বেশি স্ট্রং অ্যাসিড ইউজ করি তাহলে কি হবে? যদি এর থেকে অতিমাত্রায় স্ট্রং, যেমন ধর 50% ফসফরিক অ্যাসিড ইউজ করলাম, তখন কি হবে? তখন একটা উপাদান তৈরি হবে, যে কি সেটা হচ্ছে মনোক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট তৈরি হবে, সহজ কথা। তো এই যে এটা তৈরি হইলে ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে এটা যখন তৈরি হবে তখন কিন্তু ওই যে বন্ড, আমাদের উদ্দেশ্যটা কি, ইচিংয়ের উদ্দেশ্যটা কি? ইচিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালসের সাথে তোমার টুথ সার্ফেসের একটা স্ট্রং বন্ডিং তৈরি করা। তো ওই বন্ডিংটাই তৈরি করতে দিবে না এই উপাদানটা, তা তো বিশাল ঝামেলা। আমরা যে উদ্দেশ্যে ইচিং করতেছি সেই উদ্দেশ্যটাই হাসিল হবে না। আবার পাল্টা তুমি প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে অল্প যদি দিতাম, যদি 37% কম দিতাম তাহলে কি হতো? তাহলেও আরেকটা উপাদান তৈরি হতো, সেটাকে বলা হয় ডাইক্যালসিয়াম ফসফেট, এবং সেটারও ইফেক্ট কিন্তু একই রকম, সেটাও কিন্তু ওই বন্ডিং হইতে দিত না। ক্লিয়ার? আচ্ছা, সেজন্য আমরা মূলত আইডিয়ালি যে জিনিসটা ইউজ করি সেটা 37% ইচিং। ওকে, গেল। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইচিংটা আমরা কতক্ষণ ধরে করব? এটা তো একটা প্রক্রিয়া, যে ইচিং যে দিতেছি, যে এখানে আমরা ইচিং দিতেছি একটা টুথ সার্ফেসের উপর, কতক্ষণ দিব? অ্যাপ্লিকেশন টাইম কতটুকু হবে? 15 সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে যে ভাই 15 সেকেন্ডের যদি বেশি সময় লেগে যায়, সাপোজ ধরো আমি 15 সেকেন্ড আমি দিয়া শেষ করতে পারলাম না, আমার আরও বেশি সময় লাগলো, বা আমি বেশি সময় ধরে আমি করলাম, সাপোজ আমি 60 সেকেন্ড রাখলাম, 1 মিনিট যাবত লাগলাম, তো এটার কি এক্সট্রা কোনো বেনিফিট আছে? মানে রাখলে কোনো ক্ষতি হবে বা কোনো অসুবিধা হবে? না, কিছুই হবে না। অর্থাৎ 15 সেকেন্ড ধরে ইচিং করলে তুমি যেই পরিমাণ বন্ডিং স্ট্রেংথটা পাবা, তুমি ওই 60 সেকেন্ড ধরে করলে এই একই বন্ডিং স্ট্রেংথ পাবা। তাহলে তুমি বেশি সময় ধরে করার কি দরকার? সেজন্য আমরা 15 সেকেন্ড করি, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসে প্রসিডিউরের ক্ষেত্রে। এখন যে কোনো ইচিংয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি একদম শুরু থেকে আসি, সেটা হচ্ছে ধরো এই যে একটা টুথ, ঠিক আছে? এই যে টুথের কি আছে, তোমার এখানে ক্যারিস আছে না? তো প্রথম যে কাজটা, ভাই রেস্টোরেশনের কাজে এইটুকু মনে রাখবা যে একটা পেশেন্ট আসার পরে আমাদের প্রথম কাজটাই হচ্ছে এই যে এখানে যেই জায়গায় তোমার ক্যারিস হয়েছে, যেই যে ক্ষয় হয়েছে, টুথ ড্যাকে হয়েছে বা ক্যাভিটি ফর্মেশন হয়েছে, সেই জায়গায় ক্যারিসকে আগে রিমুভ করবেন। এখানে যে রাফ এবড়ো থেবড়ো যে সার্ফেসটা সেটাকে আগে রিমুভ করবা, স্মুথ করবা, কইরা একটা ক্যাভিটি প্রিপেয়ার করবা। ক্লিয়ার? ওই ক্যাভিটি প্রিপেয়ার করবা। তো এটা হচ্ছে মেন কাহিনী। তো এই জন্য আমি স্টেপ 1-এ এই কথাটাই লিখছি যে টুথটাকে আগে ক্লিন করতে হবে, অর্থাৎ ক্যারিজ যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে ফেলতে হবে। সেই জায়গায় পলিশ করে দিতে হবে পামিস স্লাইডির মাধ্যমে, ঠিক আছে? ইচিং করার আগে। শুধু তাই না, এরপরে আমরা ইচিংটা করতে পারি। ইচিংটা কীভাবে করব? ইচিংটা মূলত আমরা সরাসরি ওই যে উপরে যে পিকচার দেখা যায়, আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কটন উলের মাধ্যমে, কটন উলে আগে 37% সলিউশন অফ ফসফরিক অ্যাসিড সোক করে আলটিমেটলি আমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারি। কোথায় অ্যাপ্লাই করব? যেই টুথ সার্ফেসের উপর অ্যাপ্লাই করতেছি, যে পিপিআর ক্যাভিটির মধ্যে অ্যাপ্লাই করতেছি, সেটাকে অবশ্যই ক্লিন হইতে হবে। আমরা শুরুতে ক্লিন করে নিছি। শুধু তাই না, সেটাকে ড্রাই হইতে হবে, আনকন্টামিনেটেড হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো কতক্ষণ ধরে করবো? 15 সেকেন্ড। সেটা যদি এনামেলের ক্ষেত্রে 15 সেকেন্ড, আবার ডেন্টিনের ক্ষেত্রেও কি 15 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে ইচিং করার পর আলটিমেটলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিন্স করতে হবে, এটা কুলি করে ফেলে দিতে হবে। কী দিয়ে কুলি করবো? সেটা হচ্ছে ওয়াটার দ্বারা কুলি করে ফেলে দিব। ক্লিয়ার? ওকে, ফেলে দেওয়ার পর ওই জায়গায় যে ইচিং করা যে সারফেসটা সেটাকে কম্প্রেসড এয়ার দ্বারা সেটাকে ড্রাই বা শুকিয়ে ফেলতে হবে। ঠিক আছে? স্পেশালি আমরা এখানে একটা কথা বলছি, সেটা এনামেলের কথাটা বলছি। কেন বলছি ভাই এনামেলের কথা? কারণ এনামেলের ক্ষেত্রে এমনিতেই এনামেলের যদি তুমি গাঠনিক উপাদানগুলো দেখো তাহলে দেখবে যে ওয়াটার কন্টেন্টটা কম, ঠিক আছে? লো ওয়াটার কন্টেন্ট। বাট ইন কেস অফ ডেন্টিনের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি থাকে, যার কারণে ডেন্টিনটা কিন্তু হাইড্রোফিলিক, বাট এনামেলটা কিন্তু হাইড্রোফোবিক। তো হাইড্রোফোবিক একটা এনামেলের মধ্যে তুমি যদি সেটা তোমার ওয়েট রাখো, ভেজা রাখো, ওয়াটার থাকে, তাহলে তো এটা হইলো না।
তো এটা কি করতে হবে, অবশ্যই ওই জায়গা থেকে তোমার পানিকে রিমুভ করে ফেলতে হবে, ড্রাই করে ফেলতে হবে কম্প্রেসড এয়ার দিলে। তো এই জিনিসটা আমরা আরও ভালো মতো বুঝবো একটু পরে। তো এবার চলে আসি, সেটা হচ্ছে এই ড্রাই করার মাধ্যমে দেখবা যে একটা ফ্রস্টেড অ্যাপিয়ারেন্স তৈরি হয়েছে। এই ফ্রস্টেড অ্যাপিয়ারেন্স দিয়ে তুমি বুঝবা যে আসলে ইচিংটা হয়েছে, ঠিক আছে? ইচিংটা হয়েছে কিনা এটা শিওর হবা কীভাবে, ফ্রস্টেড অ্যাপিয়ারেন্স থেকে, ক্লিয়ার? তো তুমি যদি সাপোজ ধরো কেউ বা তোমার ড্রাই করলো না, সাপোজ কেউ যদি ড্রাই করলো না, তখন কী হবে, তোমার এই যে বন্ডিং স্ট্রেংথটা কমে যাবে। কেন বন্ডিং স্ট্রেংথটা কমে যাবে? কারণ ধরো এখানে অ্যানামেল আছে, তো অ্যানামেলের সাথে তুমি কী করবা, অ্যানামেলের সাথে কম্পোজিট রেজিনের ফিলিং দিবা। কম্পোজিট রেজিনও হাইড্রোফোবিক, অ্যানামেলও হাইড্রোফোবিক। বাট তুমি যদি এখানে যদি ড্রাই না করো, এখানে কি আছে, পানি আছে এই দুইটার মাঝখানে, অর্থাৎ অ্যানামেল সারফেস আর এই কম্পোজিট রেজিন দুইটার মাঝখানে কি থাকবে, পানি থাকবে, ওয়াটার থাকবে। তো হাইড্রোফোবিক দুইটার মাঝখানে হাইড্রোফিলিক এসে পড়ছে, তাহলে কি বন্ডিং স্ট্রেংথ ভালো হবে? ভালো তো হবে না। এটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা, তো আশা করি এই ইচিংয়ের পুরো প্রক্রিয়াটা বুঝছো, যে ইচিং কীভাবে দেওয়া হয়, ইচিং কেন দেওয়া হয়, ইচিংয়ের কাজে আমরা কোন স্ট্রং অ্যাসিডটা ইউজ করি এবং কত পার্সেন্টে ইউজ করি এবং কতক্ষণ ধরে দিব, এই যাবতীয় বিস্তারিত সব কিছু জানছো। তো এবার চলে আসি আমার বাকি আলোচনায়। ওকে।